নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকে এই দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ মা তারা, ওনাকে নিয়ে বলবো আজকে। কারণ এখানে দশ মহাবিদ্যার বিষয়ে আপনারা মোটামুটি জানেন কি দশ মহাবিদ্যা বা এই যে মায়ের 10টা রূপ, অর্থাৎ পার্বতীর যে 10টা রূপ হয়েছিল এবং সেক্ষেত্রে কী কারণে হয়েছিল এবং সেগুলো তো বিগত দিনে আমি আলোচনা করেছি। তা যাই হোক, আজকের আলোচনা হচ্ছে দেবী তারা হলেন বলা হচ্ছে হিন্দু দেবদেবীদের মধ্যে, অর্থাৎ হিন্দু দেবী কালীর একটা বিশেষ রূপ বলা হচ্ছে, বা এখানে বলা হচ্ছে ইনি হচ্ছেন দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ এবং কালীর মতোই তার বলছে ভীষণা দেবী, অর্থাৎ কালীর মতোই তিনি কিন্তু ভীষণা দেবী, অর্থাৎ তিনিও কিন্তু ভয়ঙ্কর। এবং তারা মায়ের 8টি রূপ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই আমরা আলোচনা করব আজকে যে মাতা, অর্থাৎ এই যে তারা মায়ের বা তারা দেবীর বা দেবী তারা মা এর যে 8টা রূপ রয়েছে, সেই 8টা রূপের কি নাম রয়েছে এবং তার কি বৈশিষ্ট্য রয়েছে, সেই 8টা দেবী অর্থাৎ সেই দেবীদের পুজো কখন করা হয়, কিভাবে তাদেরকে সেবা করা হয়, তাদেরকে কিভাবে আহ্বান করা হয়, কেন আহ্বান করব তাদেরকে, এবং তার পরিবর্তে তার বিনিময়ে আমরা কি পাওয়ার জন্য করি। আমরা সবসময় বিনিময় প্রথায় কিন্তু সব ক্ষেত্রেই রয়েছে। মানে আপনি যদি একজনকে কোনো সেবা করেন, তার জন্য আপনি কিছু নিঃস্বার্থ সেবা এখন খুব কমই আছে। যাই হোক, এইগুলো নিয়ে আজকের আলোচনা না, কিন্তু বলবো যে এই যে 8টা তারা দেবী রয়েছে, অর্থাৎ তারা দেবীর 8টা রূপ রয়েছে, সেই 8টা রূপের নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, অবশ্যই সেগুলো আলোচনা করব। কখন তাদেরকে পাওয়া যায়, কোথায় গেলে পাওয়া যায় এবং তাদেরকে সেই সাধনা করলে আমরা কি পেতে পারি, সেগুলো নিয়ে অবশ্য আলোচনা থাকবে। তার মধ্যে বলবো যে এই তারা মায়ের বলছে যে নির্দিষ্টভাবে তারা মায়ের মূর্তি, অর্থাৎ এখানে বলবো যে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তারাপীঠে অবস্থিত রয়েছে দেবী মা তারার বিখ্যাত মন্দির, এবং সেখানে দেখবেন যে প্রচুর কিন্তু পুণ্যার্থীরা সেখানে ভিড় করছেন, যাচ্ছেন, পুজো দিচ্ছেন এবং মনস্কামনা তাদের পূরণ হচ্ছে। বলছে এই তিনি অর্থাৎ ইনি, আবার বলছি যে দেবী পার্বতীর কিন্তু একটা উগ্র রূপ হচ্ছেন মাতা তারা। বলছে একজন এখানে যেটা আর একটা বলা হচ্ছে যে কি না, সাধক কিন্তু বামা খেপা, তিনি কিন্তু তারা মায়ের সাধনা করেছিলেন এবং তারা কিন্তু তিনি সাধনা পূর্ণ করেছিলেন। এবং এখানে আরেকটা জায়গা বলা হচ্ছে যে রুদ্রজামল, অর্থাৎ রুদ্রাজামল গ্রন্থে 7ম অধ্যায় যেখানে রয়েছে, সেখানে কিন্তু সেই 7ম অধ্যায়ে বলছে দেবী তারার প্রথম উল্লেখ কিন্তু সেখানেই পাওয়া যায়। রুদ্রজামল গ্রন্থের 7ম অধ্যায়ে কিন্তু তারা মায়ের কিন্তু বিভিন্ন বর্ণনা সেখান থেকে আমরা পাই। এখানে বর্ণিত হয়ে আছে যে মহর্ষি এখানে বশিষ্ঠদেব কিন্তু এখানে, অর্থাৎ বশিষ্ঠদেব আগমোক্ত প্রথা দেবী সাধনা করেছিলেন। আগমোক্ত প্রথায় দেবীর সাধনা করে তিনি কিন্তু সিদ্ধিলাভ প্রথম অবস্থায় করতে পারেননি এবং পরবর্তীতে তিনি সিদ্ধিলাভ করেছিলেন সেখানে কিন্তু অবশ্যই, এবং সেই সিদ্ধিলাভ তিনি করেছিলেন পরবর্তীতে, তার কিন্তু নির্দিষ্ট বেশ কিছু জায়গার নাম পাওয়া যায়। সেখানে কামাখ্যাপীঠও অবশ্যই রয়েছে এবং যেটা বলা হচ্ছে মহাসাগরে, কামাখ্যাপীঠ বা মহাসাগরে তিনি সাধনা করেছিলেন। এবং বশিষ্ঠদেব তিনি কিন্তু পরবর্তীতে মহাচীন দেশে গমন করেন এবং সেখানে ভগবান, অর্থাৎ ভগবান বিষ্ণুর যে অবতার, সেই অবতার হচ্ছে বুদ্ধ, অর্থাৎ গৌতম বুদ্ধ, এবং তাকে কিন্তু অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি কিন্তু তন্ত্র অনুসারে তাকে দীক্ষা দিয়েছিলেন। অর্থাৎ কাকে দিয়েছিলেন না, এখানে যেটা আমরা বলছি যে বৈশিষ্ট্যদেবকে তন্ত্র মতে তাকে দীক্ষা দেন এবং পরে বৈশিষ্ট্যদেব তিনি তান্ত্রিক কুলাচারে অনুসারে পঞ্চমকার পদ্ধতি দেবী তারার সাধনা করেন এবং সেই সাধনায় তিনি সিদ্ধি লাভ করেন। তো এইগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা বর্ণনা রয়েছে। দেবী তারাকে বলছে যে অথর্ববেদ এর কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ রয়েছে দেবী তারার, সেই ক্ষেত্রেও কিন্তু সেইখানে সেই জায়গাগুলো রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তরুণ তন্ত্র অনুসারে দেবী তারা ভৈরব, দেবী তারার যিনি ভৈরব হলেন কিন্তু অক্ষোভ্য, কারণ তিনি ভয়ঙ্কর হলাহল বা বিষ তিনি কিন্তু গ্রহণ করেছিলেন
এবং সেই যন্ত্রণা কিন্তু তিনি সহ্য করেছিলেন। এবার এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের বলা হচ্ছে যে দেবী তারার সর্বব্যাপ্ত এবং সর্বত্র তিনি সব জায়গায় তিনি বিরাজমান এবং ভক্তদের ভীষণ বিপদ থেকে তিনি রক্ষা করেন, এবং সেই জন্য তার নাম কিন্তু উগ্র তারা দেওয়া হয়েছে। এবং এখানে যে বর্ণনাগুলো দেওয়া হয়েছে যে তারা মায়ের যে 8টা রূপ রয়েছে, সেই 8টা রূপগুলো কী কী। প্রথম অবস্থায় দেখুন কে তারাতন্ত্রে, বা আমি যদি প্রথম অবস্থায় বলি যে দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন মাতা তারা। তা এই মাতা তারার 8টা রূপভেদ কী কী আছে না, প্রথম অবস্থায় বলা হচ্ছে তারা, তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে উগ্র তারা, তৃতীয় হচ্ছে তারিণী তারা, তারপর হচ্ছে নিত্য তারা, তারপরে একজটা তারা। অর্থাৎ তারপরে পঞ্চম যে পার্টটা হচ্ছে, পঞ্চম যে ভাগটা সেটা হচ্ছে, বা পঞ্চম যে রূপটা সেটাকে বলা হচ্ছে একজটা তারা। আর ষষ্ঠ রূপ বলা হচ্ছে নীল সরস্বতী তারা। কারণ নীল সরস্বতী, আমি এগুলো ডিটেলসগুলো বলবো। এবং তারপরে হচ্ছে সপ্তম যে তারা সেটা হচ্ছে বজ্র তারা, অষ্টম হচ্ছে কামেশ্বরী তারা। এই 8টা রূপ তারা মায়ের রয়েছে, এবং 8টা রূপের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পন্থায় এবং বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু তাদেরকে পুজো পাঠ বা তাকে কিন্তু আহ্বান করা হয়। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এই যে তারা, প্রথম অবস্থায় বললাম যে তারা, ইনি কিন্তু শ্মশান এর মধ্যে শ্বেত পদ্মে, অর্থাৎ শ্মশানের মধ্যে অবস্থান করেন এবং তিনি শ্বেত পদ্মের উপর বিরাজমান। ইনি মানুষের সর্ববিপদ থেকে রক্ষা করেন। অর্থাৎ তারা মা তিনি শ্মশানেই অবস্থান করেন, পদ্মের ওপর, শ্বেত পদ্ম সাদা পদ্মের ওপর তিনি বসে থাকেন, এবং তিনি মানুষের সর্ববিপদ A to Z সমস্ত বিপদ থেকে মানুষকে রক্ষা করেন। এবং সেই জন্য সাধকরা শ্মশানে বিভিন্ন ধরনের ক্রিয়া, বিভিন্ন রকমের তারা মায়ের আহ্বান এবং সেখানে হোম যজ্ঞ করে কিন্তু সেই সাধক তার ভক্তদের কিন্তু সেই সমস্যার থেকে বের করার পরিকল্পনা করে বা বের করে নিয়ে আসে। এই ক্ষেত্রে বলবো এই তারা অর্থাৎ প্রথম রূপ, সেই রূপকে পুজো পাঠ করে। দ্বিতীয়ত কি হচ্ছে, দ্বিতীয় যে রূপটা সেটা হচ্ছে উগ্র তারা। উগ্র তারা ইনিও কিন্তু শ্মশানের মধ্যে জ্বলন্ত চিতায় বিরাজমান থাকেন। অর্থাৎ এই উগ্রতারা, আমরা নামটা শুনলেই বুঝতে পারছি ভীষণ তার মধ্যে উগ্রতা রয়েছে, এবং মানুষ দেখা গেলো এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, সেই ভয়ঙ্কর পরিস্থিতির থেকে তাকে বের করে নিয়ে আসার জন্য এই উগ্র তারার মায়ের কিন্তু পূজা করা হয়। এবং সেই জন্য বলা হচ্ছে যে এই উগ্র তারা কিন্তু জ্বলন্ত চিতার ওপর কিন্তু তিনি বিরাজ করেন, এবং ইনি মানুষের ভয়ঙ্কর এবং উগ্র বিপদ থেকে রক্ষা করে থাকেন। সেই জন্য আবার বলছি, সেই নির্দিষ্ট সেই শ্মশানে বিভিন্ন ধরনের ক্রিয়া, জ্বলন্ত চিতায় সেই বিভিন্ন ধরনের যে ক্রিয়া করা হয় এবং সাধকরা করে থাকেন, এবং সেই অনুযায়ী তা মানুষের সেই সমস্যা থেকে বের করে নিয়ে আসার কারণে কিন্তু শ্মশানের বিভিন্ন ধরনের কাজ করা হয়। এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তৃতীয় যে রূপ তারা মায়ের, সেই 8টা রূপের মধ্যে তৃতীয় রূপ হচ্ছে তারিণী তারা। তারিণী তারা ইনি হচ্ছে সমুদ্র মন্থনের সময় যে মহাদেব যিনি হলাহল পান করেছিলেন, সেই বিষ উঠে এসেছিল সমুদ্র মন্থনে, এবং সেই সমুদ্র মন্থন হয়েছিল, সেখানে কিন্তু দেবতারা এবং কিন্তু দৈত্যরা উভয় মিলে কিন্তু সেই সমুদ্র মন্থন করেছিলেন। এবং সমুদ্র মন্থনে যে 14টা রত্ন উঠে এসেছিল, সেই 14টা রত্নের মধ্যে কিন্তু এখানে সেই হলাহলও ছিল, অর্থাৎ বিষও ছিল। সমস্ত বিষ সেখানে সেই সমুদ্রে পুরো কিন্তু ভেসে গেছিলো, এবং সেখানে সমস্ত দেবতারা এবং তার সঙ্গে সঙ্গে দৈত্যরা এবং সমস্ত জীবকুল কিন্তু ক্ষতবিক্ষতের জায়গায় চলে গেছিলো, প্রাণহানির জায়গায় চলে গেছিলো। তখন কিন্তু স্বয়ং মহাদেব এসে কিন্তু সেই বিষ পান করেছিল এবং তিনি নীলকণ্ঠ হয়েছিলেন। এবং সেই মুহূর্তে কিন্তু এই যে তারিণী তারা মা, তিনি কিন্তু সেই হলাহল সেই যন্ত্রণা, অর্থাৎ সেই মহাদেব যে বিষ পান করে যে যন্ত্রণা ভোগ করছিলেন, সেই যন্ত্রণার থেকে নিবারণ দেওয়ার জন্য কিন্তু তারিণী তারা গিয়ে তার কিন্তু বলবো যে এই মহাদেব তার দুগ্ধ পান করে তিনি কিন্তু সেই জ্বালার নিবারণ করেছিলেন।
এটা কিন্তু সেই জন্য বলছে ভক্তরা বিভিন্ন ধরনের সমস্যায় আছে, বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল সমস্যার পর্যন্ত পড়ে গেছে। মানুষ হয়তো তাকে ক্ষতি করে রেখেছে, মানুষ তাকে কোনো রকমের তন্ত্রের মাধ্যমে ক্ষতি করে রেখেছে, কি মানে না হতে পারে, মানে সমস্ত রকম সমস্যা মানুষের দেখা যায় এখন কিন্তু আসে। তা সেই ধরনের সমস্যার থেকে নিবারণ করার জন্য তারিণী তারা মায়ের কিন্তু পূজা পাঠ এবং হোমযজ্ঞের সেখানে কিন্তু জায়গা রয়েছে। এবং এরপরে বলবো নিত্য তারা, অর্থাৎ এই নিত্য তারা উনি সময়কে, এই যে কথার মধ্যে মানে এই যে নিত্য তারা নামটার মধ্যে রয়েছে, অর্থাৎ সময় এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন নিত্য তারা। একটা মানুষের হয়তো সময়টা খুব খারাপ যাচ্ছে, মানুষের সময়টা ভালো যাচ্ছে না, এবং এর সঙ্গে সঙ্গে সে কোনো শারীরিক অবস্থায় খুব ক্ষতবিক্ষত হয়ে গেছে, শারীরিক অবস্থা এতটা খারাপ জায়গা যাচ্ছে, তার পরিবারে প্রত্যেকটা মানুষ হয়তো অসুস্থ হয়ে যাচ্ছে, তার জায়গাটা সমস্যা হয়ে আছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই যে সময় এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করেন যিনি, যে তারা, তিনি হচ্ছেন এই নিত্য তারা। এবং তার সেবা, তার হোমযজ্ঞ, তার পূজা, তার ভক্তি শ্রদ্ধা করে তাকে শান্ত করা এবং তার থেকে আমাদের আশীর্বাদ নেওয়া, এই হচ্ছে নিত্য তারার পুজো করা হয় এই জন্য। এবং নিত্য তারার পুজো করলে আপনার বিপদ, অর্থাৎ সাময়িক বিপদ যে রয়েছে সেই বিপদ থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর তারপরে বলছে পঞ্চম যে তারার যে রূপ, সেটা হচ্ছে একজটা তারা। এই একজটা তারা ইনিও কিন্তু শ্মশান ভূমিতে বিচরণ করে থাকেন। সকল প্রকার ভূত পেত ওনার সঙ্গী, অর্থাৎ এই একজটা তারার সঙ্গী হচ্ছেন সব ধরনের ভূত পেত। কারণ আমরা কোনো সময় দেখবেন যে ভূত পেতের মাধ্যমে অনেক ধরনের কাজ করিয়ে থাকি। কোনো রকমের সমস্যা দেখা গেল খুব সমস্যায় জড়িয়ে আছে, যে সমস্যাটা হয়তো তার ইমিডিয়েটলি তার প্রতিকার প্রতিবিধান প্রয়োজন, ইমিডিয়েট, অর্থাৎ ভূত পেতের মাধ্যমে যে প্রতিকার প্রতিবিধান হয় খুব চটজলদি হয়, কিন্তু সেটার লংজিভিটি কম থাকে। কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রিয়া, অন্য যে তন্ত্র রয়েছে সেই তন্ত্রের যে বিভিন্ন ক্রিয়া রয়েছে সেগুলোর কিন্তু লংজিভিটি অনেক বেশি থাকে। তবু বলবো যে একজোড়া তারা, তিনি শ্মশানে বসবাস করেন এবং সেই শ্মশানেই সকল ভূতপ্রেতদেরকে নিয়ে তিনি বসবাস করেন। এবং এই নীল একজোড়া তারার আমরা সেক্ষেত্রে পূজা পাঠ বা তারকে আহ্বান করব এই কারণেই যে মানুষ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় রয়েছে, মানুষের সমস্যার শেষ নেই। তার দেখা গেল যে কোনো ক্ষেত্রে মানে কোনো জাতক জাতিকার একটা দুর্বিষহ, অর্থাৎ তার কর্ম করছে, চাকরির ক্ষেত্রে ঠিক পরিস্থিতি ভালো নেই, বুঝছে, কোনো ক্ষেত্রে কর্মক্ষেত্রের পরিবর্তন হয়ে যাচ্ছে, কোনো জাতক জাতিকা তার এমন একটা দুর্বিষহ জায়গা তৈরি হয়েছে মানুষের কাছে, সে মানুষ তাকে সেই মতো শ্রদ্ধা চোখে আর দেখছে না। কোনো জাতক জাতিকার জীবনে হয়তো খুব সুনাম নিয়ে সেই পর্যন্ত এসছে, হঠাৎ করে একটা দুর্যোগ এসে তার সেই সুনামটাকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। বা কোনো জাতক জাতিকার জীবনের প্রতিষ্ঠা পাচ্ছে না, বারংবার সে ফেল করছে। সেক্ষেত্রে কিন্তু একজোটা তারা যিনি শ্মশানে বিচরণ করেন, তার সঙ্গী যা সেগুলো ভূত পেত, তাদেরকে নিয়ে কিন্তু চলাফেরা করেন। এই তারাকে যদি আহ্বান করে সঠিকভাবে তার ক্রিয়া করা যায়, সঠিক তার হোম যজ্ঞ পূজা পাঠ করা যায় এবং শ্মশানে বসে বা নির্দিষ্ট স্থান কাল পাত্র, আমি বারবার বলি যে নির্দিষ্ট স্থান কাল পাত্র মেনে যদি সঠিকভাবে সঠিক কাজ করা যায় তাহলে অবশ্যই কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নীল সরস্বতী তারা, এই যে নীল সরস্বতী তারা বলছি কারণ নীল সরস্বতী তারা ইনি কিন্তু বাক সিদ্ধা। এই বাক সিদ্ধি লাভ, অর্থাৎ কোনো জাতক জাতিকা তার বাক সিদ্ধি লাভের জন্য আমরা দেখবেন যে আমরা বিভিন্ন সাধক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের বাক সিদ্ধির জন্য তাদের জ্ঞানকে আরও বিদ্যান, অর্থাৎ জ্ঞানকে আরও কিন্তু বলবো বাড়ানোর জন্য, এবং যারা বিদ্যার্থী রয়েছে তাদের বিদ্যাকে কিন্তু আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু এই নীল সরস্বতীর কিন্তু আহ্বান করা হয়, নীল সরস্বতীর পুজো করা হয়, নীল সরস্বতীর বিভিন্ন হোমযজ্ঞ করা হয়। তাই বলা হচ্ছে ইনি বলছে নীল সরস্বতী তিনিও কিন্তু শ্মশানের জ্বলন্ত চিতায় বিরাজ করেন এবং ইনি হচ্ছেন সাধকের সর্বপ্রকার বিদ্যা বুদ্ধি জ্ঞান কিন্তু দিয়ে থাকেন এবং
তাকে বাক সিদ্ধ করেন। এবং এই যে বাক সিদ্ধ করা, এটা এই জ্ঞান অর্জন করা একমাত্র তিনিই কিন্তু দিয়ে থাকেন, তিনি নীল সরস্বতী তারা, যিনি ষষ্ঠ রূপ মা তারার। এরপরে হচ্ছে বজ্র তারা, যে সপ্তম যে রূপ, এই সপ্তম রূপ ইনাকে বামা কালীও বলা হয়, সপ্তম রূপ। এবং ইনি বীরাচারে পূজিত হন, ইনি সাধকের সর্বপ্রকার সিদ্ধি প্রদান করে থাকে। একটা জাতক জাতিকার তার জীবনের দুঃখ দুর্দশা, তার দেখা গেলো শ্বশুরবাড়ির সমস্যা, তার দেখা গেলো যে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নেই, দেখা গেলো যে তার অর্থ রয়েছে সুখ নেই, শান্তি নেই, বা তার দেখা গেলো শান্তি আছে কিন্তু অর্থ নেই, কোনো না কোনো ক্ষেত্রে একটা না একটা সমস্যা আছে। সেক্ষেত্রে কিন্তু এই বজ্র তারা, সপ্তম যে তারা রয়েছেন, তাকে পূজা পাঠ করলে তার মধ্যে কি একটা ব্যালেন্স জায়গা আসবেন। এবং উনি সাধককে সেই জন্য বলা হচ্ছে সর্বপ্রকার শান্তি, সর্বপ্রকার সিদ্ধি তিনি কিন্তু প্রদান করে থাকে। এবং যে সকল সাধক তারা জীবনের কিন্তু নির্দিষ্ট সিদ্ধি লাভের জন্য বিভিন্ন ধরনের আমরা যে কর্ম করছি, তার মধ্যে ক্রিয়া করছি, তার মধ্যে কিন্তু বজ্র তারার অবদান অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে হচ্ছে কামেশ্বরী তারা, ইনিও কিন্তু শ্মশানেই বিরাজ করেন, অর্থাৎ তারা মা তার শ্মশানেই তার বিরাজ আমরা সমস্ত রূপের মধ্যেই দেখছি। তাই সেই শ্মশানবাসিনী সেই তারা মায়ের পূজা পাঠ নির্দিষ্ট তিথি মেনে যদি করা যায়, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে সাকসেস পাবেন। সেই জন্য বলা হচ্ছে যে অষ্টম তারা মায়ের বা অষ্টম যে তারা মায়ের যে রূপ, সেই কামেশ্বরী তারা মা, উনি শ্মশান ভূমিতেই বিরাজ করেন এবং সাধকের সর্বপ্রকার কামনা বাসনা পূরণ করে থাকেন। অর্থাৎ এই যে কামনা বাসনা পূরণ করে থাকেন এবং শ্মশানের সে নির্দিষ্ট জায়গায় হোম ক্রিয়া এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের তন্ত্রের যে ক্রিয়াগুলো রয়েছে, সেই ক্রিয়া করে সেই কামেশ্বরী তারার সে আহ্বান করে একটা জাতক জাতিকার জীবনের যে সমস্যা রয়েছে, সেই সমস্যার নিবারণের উদ্দেশ্যে তাকে কিন্তু সেখানে তার নিজের হাতে বা তার কারোর মাধ্যমে বিভিন্ন ক্রিয়া করলে পারে সেই সমস্যা বা তার যে সমস্যার থেকে সে বেরোতে পারে। সেই জন্য বলছে কামনা বাসনা পূরণ হয়। একটা জাতক জাতিকার সে জীবনে দেখা গেল যে পড়াশোনা করেছে, ভালো স্ট্যান্ডার্ড জায়গায় সে বিলং করেছে একটা সময়, তার এডুকেশন জায়গাটা খুব ভালো রয়েছে, কিন্তু তার কেরিয়ার লাইফে সে সাকসেস পাচ্ছে না। কেরিয়ার লাইফে কোথাও না কোথাও সেই জাতক জাতিকার সমস্যার মধ্যে পড়ছে এবং সমস্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, হয়তো আইনি সমস্যা পর্যন্ত হয়ে যাচ্ছে। সে একটা জায়গায় ভালো জায়গায় চাকরি করছিল, কিন্তু চাকরি হঠাৎ করে চাকরির জায়গাটা সমস্যা হয়ে গেল এবং আইনি সমস্যায় জড়িয়ে গেল। তার তো হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেল। কেন হলো? তার জন্মছকের কানেকশান। আপনার জেনে রাখুন, জন্মছকের নির্দিষ্ট কানেকশান, আমরা বারবার বলি না যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জাতক জাতিকার জীবনের কতটা দিন কতটা ভালো জায়গায় পাবে, কতটা দিন কতটা সময় খারাপ জায়গা তার থাকবে, এটা ইন্ডিকেশন করে। আমরা কখনো বলি যে সুখ দুঃখ চক্রাকারে ঘোরে, হ্যাঁ চক্রাকারেই ঘোরে, কখনো ভালো কখনো খারাপ, কখন সময়টা আপনার খারাপ যাবে, কখন আপনার ক্ষেত্রে ভালো যাবে, তার নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান। এই যে বললাম তারা মায়ের যে 8টা রূপ বললাম, তারা মায়ের 8টা রূপ, এই যে তারাপীঠের বিভিন্ন ধরনের যে ক্রিয়াগুলো করা হয়, বিভিন্ন ক্রিয়া বিভিন্ন সময়, আমি এখানেও বলি যে ক্ষণ স্থান এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট নক্ষত্র যদি কানেক্টেড হয়ে যায় এবং সেই নির্দিষ্ট তিথি নক্ষত্রে গিয়ে যদি তারা মায়ের যে বিভিন্ন রূপগুলো বললাম তাদেরকে যদি আহ্বান করা যায়, এবং অবশ্যই সেক্ষেত্রে যে একটা জাতক জাতিকার সমস্যাটা কী আছে সেই সমস্যাটাকে নিখুঁত ক্যালকুলেশনে তাকে বার করতে হবে। সমস্যাটা তার কোথার থেকে আসছে, সমস্যাটা কি তার শ্বশুর বাড়ির থেকে আসছে, সমস্যাটা কি তার পারিবারিক সমস্যা হচ্ছে, সমস্যাটা তার কি শত্রুতার জায়গার থেকে তৈরি হচ্ছে, সমস্যা তার কি কোথার থেকে হচ্ছে, কর্মক্ষেত্রের থেকে হচ্ছে, কোনো শত্রুতা করে তাকে কি বন্ধন ক্রিয়া করে রেখেছে, কখনো সমস্যা দেখা গেল তার শারীরিক কোনো সমস্যার জায়গা রয়েছে, শরীরটাকে অকেজো করে দিয়েছে কোনো জাতক জাতিকা, কোনো শত্রুতা, সেক্ষেত্রে তার এক ধরনের সমস্যা, তার এক ধরনের ক্রিয়া। কোনো জাতক জাতিকা দেখা গেল তার বিবাহটা হতে দিচ্ছে না, বন্ধন ক্রিয়া করে রেখেছে। কোনো জাতক জাতিকার দেখা গেল তার কর্মটা তাকে পেতে দিচ্ছে না, তার জ্ঞাতি কোনো শত্রু তাকে আটকে রেখেছে। হয়তো তার পরিবারের জায়গাটা খুব ভালো, কিন্তু
আলটিমেটলি যার হচ্ছে না তার হচ্ছেই না, তার সমস্যাটা করে রেখেছে তার জ্ঞাতি কোনো শত্রু, সেক্ষেত্রে তার মোকাবেলা, তার সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য এই তারামায়ের যে 8টা রূপ বললাম তার মধ্যে বেশ কিছু কিন্তু রূপ রয়েছে খুব গুরুত্বপূর্ণ, এবং তাদেরকে যদি আহ্বান করে সঠিকভাবে ক্রিয়া করা যায় সেই শ্মশানে বসে, সেক্ষেত্রে কিন্তু সেই জাতক জাতিকা বেরিয়ে আসতে পারবে। একটা জাতক জাতিকা জীবনে দেখা গেল খুব ভালো সময় কাটছিল, হঠাৎ করে তার এত সমস্যা, তার শারীরিক সমস্যা, তার মানসিক সমস্যা, তার পরিবারগত সমস্যা এবং তারপরে তার আর্থিক সমস্যার মধ্যে সে পড়ে গেছে। তাহলে কেউ কি তাকে ক্ষতি করলো? সেটা করতেও পারে, তার জন্মছকের কানেকশান সেটা বলে দেবে যে কোথার থেকে কী ধরনের সমস্যা, কী ক্ষতি হয়েছে, এবং সেই অনুযায়ী যদি এক্ষেত্রে বিভিন্ন তন্ত্রের মাধ্যমে যে প্রতিকার প্রতিবিধানগুলো আছে, বিভিন্ন দৈবিক ক্রিয়ার মাধ্যমে যে প্রতিকার প্রতিবিধানগুলো আছে, সেগুলো করলে সেখান থেকে কিন্তু সেই সকল জাতক জাতিকা বেরিয়ে আসতে পারবে। আমি তো বারবার বলে থাকি যে একটা স্টুডেন্টের ক্ষেত্রে, সে স্টুডেন্ট তার পড়াশোনা করছে, পড়াশোনায় সে মেধাবী হবে, তার জীবনে সে বিদ্যায় সে সিদ্ধি লাভ করবে, সে জীবনে যে স্টাডিটা করছে সুউচ্চ স্থানে যাবে, তাহলে অবশ্যই সেখানে নীল সরস্বতী তারা মায়ের পূজা পাঠ করণীয়, এবং সেক্ষেত্রে সেই নীল সরস্বতী তারা মায়ের পূজা পাঠ করে হোমযজ্ঞ করে তাকে যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেই জাতক জাতিকাও কিন্তু আগামী দিনে ভালো তার বাক সিদ্ধি লাভ হবে, তার জ্ঞান বৃদ্ধি পাবে, তার বিদ্যা উচ্চ বিদ্যার যোগ থাকবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু রয়েছে। তাই এই তারাতন্ত্রের দিকে, অর্থাৎ দশমহাবিদ্যার এই দ্বিতীয় মহাবিদ্যা তারা, তাই মা তারার যে 8টা রূপ, সেক্ষেত্রে মানুষের সমস্যার অনুযায়ী তার কিন্তু প্রয়োগ অবশ্যই করতে হয়, এবং সেই প্রয়োগ করলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে। কারণ এই তারাতন্ত্রের বা তারামায়ের যে 8টা রূপ হচ্ছে, আবার বলি, তারা, উগ্র তারা, তারিণী তারা, নিত্য তারা, এবং তার সঙ্গে সঙ্গে এখানে যেটা বলবো যে অর্থাৎ এক জটা তারা, এবং নীল সরস্বতী তারা, বজ্র তারা এবং কামেশ্বরী তারা। এই 8টা রূপকে সঠিকভাবে আপনার সমস্যা অনুযায়ী যদি প্রয়োগ করা যায়, তাহলে আপনি কিন্তু অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে এগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার বলে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন কোন চেম্বারে কখন কোন সময়ে আমি বসি। তাছাড়া স্কলের দিকে লক্ষ্য রাখতে পারেন, সেই স্কলের দিকেও কিন্তু নির্দিষ্ট করে চেম্বারগুলো উল্লেখ করা থাকে, কোন চেম্বারে কখন কোন সময় বসি। কারণ সমস্যা আপনার আছে, কিন্তু সেই সমস্যাকে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং সঠিকভাবে যদি আপনাকে গাইডলাইন দেওয়া যায়, আপনিও কিন্তু সেই সমস্যার থেকে বেরিয়ে আসবেন। কারণ সমস্যাটাকে আঁকড়ে ধরে আপনি দেয়ালে দিন দিন পিঠ ঠেকিয়ে দেবেন বা দেয়ালে আপনার পিঠ ঠেকে যাবে, সেটা কিন্তু বাস্তবটা ঠিক না, অর্থাৎ সেই বাস্তবটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য হয় না। সেই জন্য প্রতিকার প্রতিবিধান করে সঠিক যদি গাইডলাইন নিতে পারেন, আমি বলবো আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। কারণ বিগত দিনে যারা আমার কাছে এসেছিল, তারা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের দিনে ভালো আছে। সকলে ভালো থাকবেন, আগামী দিনে দেখা হবে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস
সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে, তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, এটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত 6 মাস ধরে খুব
সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতাশ্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কৌশলী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল
সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রী চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে জিজ্ঞাসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী।